হ্যাঁ, অডিবল একটু ইকো হচ্ছে। হ্যাঁ, 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 ওই জন্য। একটা ডিভাইসের সাউন্ডটা অফ করে দেওয়া যাবে, তাহলে ইকো হবে না। আর মাইক গুলো সবার মিউট রাখতে পারো, তাহলে হয়তো একটু সুবিধা হবে। মানে সুমনা চন্দ্রর বোধহয় মাইকটা খোলা আছে, হ্যাঁ, একটু মিউটটা করে রাখতে পারো। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। अभी ঠিক আছে। मैं
ধন্যবাদ ভূমিকাদীপ। ডিপার্টমেন্ট অফ ফিলসফিকে অসংখ্য ধন্যবাদ, এবং আরো যারা এখানে সময় নিয়ে উপস্থিত হয়েছেন লেকচার শোনার জন্য, স্পেশালি হেড অফ এবং আমি স্পেশাল থ্যাঙ্কস দেব হেড অফ দ্য ডিপার্টমেন্ট এবং প্রিন্সিপাল ডক্টর পালিতকে বিশেষ ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি আমাদের আজকের যে বিষয় সেখানে আমি চলে যাচ্ছি। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি, একটু সবাই বলুন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে তো স্ক্রিনটা? হ্যালো, ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আজকের বিষয় হচ্ছে যে ডেকার্তের বুদ্ধিবাদ। প্রথমত বলে রাখি, এই বিষয়টা কিন্তু অত্যন্ত ভাস্ট একটা বিষয়, এবং আমি চেষ্টা করেছি যতটা সম্ভব এটাকে সংক্ষেপে ডেকার্তের বুদ্ধিবাদ সংক্রান্ত যে মতবাদ সেটাকে যতটা সম্ভব সংক্ষেপে বিষয়টা ট্রান্সলেট করার উপস্থাপন করার আমি চেষ্টা করেছি। এবং প্রথমে একটু ডেকার্ট সম্পর্কে বলে নিই। উনি একজন ফরাসি দার্শনিক, এটা আমরা জানি, এবং ওনার সময়কালটা হচ্ছে 1596 থেকে 1650। এবং মূলত আমি ডেকার্টের বুদ্ধিবাদ যে বইয়ের উপর ভিত্তি করে আজকের আলোচনাটা করব সেটা হচ্ছে মেডিটেশন, এবং মেডিটেশনটা ফরাসি ভাষায় লেখা। তো ফরাসি ভাষাটা অবশ্যই আমি পড়িনি, কিন্তু মোটামুটি টার্মগুলো বেশ কিছু ইংরেজি টার্মের বাংলা কিছু প্রতিশব্দ আমি যা পেয়েছি সেগুলো কিছু কিছু আমি এখানে লিখে দিয়েছি, কিন্তু সমস্ত শব্দের হয়তো প্রতিশব্দ দেওয়া সম্ভব হয়নি। তাই কোনো রকম অসুবিধা থাকলে বা বোঝার যদি কোনো অসুবিধা থাকে আমাকে প্লিজ জানাবেন, তাহলে আমি সেটা বুঝিয়ে বলে দেবো। আচ্ছা, প্রথমেই আমরা বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ বলতে কি বুঝি সেটা একটু ক্লিয়ার করি। আচ্ছা, বুদ্ধিবাদ কথাটার সঙ্গে কিন্তু এই শব্দটাই সাথে কিন্তু আমার সেই শব্দটাই বলে দিচ্ছে যে এখানে বুদ্ধি শব্দটা খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ কিন্তু মূলত জ্ঞান সম্পর্কিত একটা, জ্ঞানের উৎস সম্পর্কিত একটা আলোচনা। যারা বুদ্ধিবাদী তারা কিন্তু তাদের বুদ্ধিবাদের সমর্থন সপক্ষে যুক্তিগুলো মূলত সহজাত জ্ঞান বা সহজাত ধারণার ভিত্তিতে বুদ্ধিবাদকে সমর্থন করেছেন। এখন এই সহজাত ধারণা বা ইনেট নলেজ থিসিস যেটা আমরা বলছি, সেই ইনেট নলেজ থিসিসটা কি? সেই ইনেট নলেজ থিসিস বলছে যে আমরা জ্ঞান সম্পর্কিত কিছু সত্যে উপনীত হই, এবং সেই যে সত্যতা, সেই যে সত্যতার নির্ধারণ সেটা কিন্তু আমাদের মধ্যে থেকেই আসে, এবং এই সত্যতার নির্ধারণ আমরা কিন্তু এই সত্যতার নির্ধারণ অভিজ্ঞতা লব্ধ নয়, অভিজ্ঞতার ওপর নির্ভর করে আসে না। এই যে সত্যতা নির্ধারণ করার যে ক্ষমতা সেটা আমাদের মধ্যেই প্রচ্ছন্নভাবে থাকে, এবং সেটা প্র্যাকটিসের মাধ্যমে প্রকট হয়, কিন্তু সেটা একেবারেই অভিজ্ঞতা নির্ভর নয়। এবং শুধু তাই নয়, এই যে আমাদের সহজাত জ্ঞান বলি বা সহজাত ধারণা বলি সেটা কিন্তু আমরা অভিজ্ঞতার মাধ্যমে শিখিও না, এবং অভিজ্ঞতা ছাড়া যেটাকে আমরা অনেক অভিজ্ঞতাবাদী বলি বা বুদ্ধিবাদী বলি, ইনটিউশন শব্দটার ব্যবহার করেন। তো এই ইনটিউশনটাকে আমরা অন্তর্দৃষ্টি বলতে পারি, যদিও ইনটিউশন শব্দটা বিভিন্ন দার্শনিক বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছে। তো এই ইনটিউশন বা ডিডাকশনের মাধ্যমেও কিন্তু এটা আমরা শিখি না, এটা আমাদের মধ্যে রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি অন্তর্দৃষ্টি বলতে বা ইনটিউশন বলতে আমরা বলি এক ধরনের ইন্টারনাল গেজ। ঠিক আছে? সেই জন্য অন্তর্দৃষ্টি, যেটা আমাদের বাহ্যিক প্রত্যক্ষের থেকে একটু ভিন্ন, এবং এই অন্তর্দৃষ্টি বুদ্ধিবাদীদের মতে এটা কিন্তু অভিজ্ঞতা লব্ধ নয়। এবং যেটাকে আমরা ডিডাকশন বলছি, ডিডাকশনটা কি? এই ইনটিউশনের মাধ্যমে আমরা যে সমস্ত জ্ঞান পাচ্ছি এবং তার ভিত্তিতে যে বচনগুলো এস্টাবলিশ করছি, সেই সত্য বচন থেকে যখন আমরা আরেকটা সত্য বচনে উপনীত হচ্ছি বা একাধিক সত্য বচনে উপনীত হচ্ছি, তাহলে সেটাকে আমরা কি বলছি? ডিডাকশন। এবং
সাধারণত ডিডাকটিভ লজিকের ক্ষেত্রে যেমন আমরা বলি একটি ট্রু প্রেমিস থেকে আরেকটা ট্রু প্রেমিসই আমরা ডিডাক্ট করি, সেই ধরনের ডিডাকশনের কথাই আমরা বলছি। এখন এই ইনটিউশনটা কিভাবে আমাদের জ্ঞান আহরণে কাজ করে তাহলে আমরা দেখে নিই সেটা একটু। যেমন আমরা যদি একটা উদাহরণ আমি এখানে দিয়েছি, সেই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি সংখ্যার বিন্যাসগুলো দেখি, আমরা দেখি যে মৌলিক সংখ্যাগুলোকে যদি আমরা পরপর সেই সংখ্যার বিন্যাসগুলো দেখি তাহলে আমরা দেখবো কি, সেখানে আমরা দেখবো যে এই যে 3 সংখ্যাটা এটা 2 এর থেকে বড়। ঠিক আছে, তাহলে এই যে আমাদের যে ইনটিউটিভ নলেজ, এখান থেকে আমরা কি ডিডাক্ট করলাম? এখান থেকে আমরা ডিডাক্ট করলাম যে আমরা এমন কোনো মৌলিক সংখ্যার কল্পনা করতে পারি যেটা কিনা, মানে এমন কোনো মৌলিক সংখ্যার কল্পনা করা সম্ভব যেটা সংখ্যা 2 এর থেকে বড়। এটা কিন্তু আমরা ডিডিউস করলাম আমাদের প্রথম বচনটা থেকে। ঠিক আছে, এবং সেখান থেকে আমরা কি দেখলাম, এই যে ইনটিউশন এবং ডিডাকশনের মাধ্যমে আমরা যে সমস্ত জ্ঞান আহরণ করছি তার সত্যতা নির্ধারণ করা, তার যে সত্যতা সেটা কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে নির্ধারণ করা হয় না। ঠিক আছে, আচ্ছা, এইবার তাহলে এই যে আমরা দেখছি যে বুদ্ধির ভূমিকা, মানে জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধির ভূমিকা, এবং সেটা অভিজ্ঞতা লব্ধ নয়, এবং এই যে সেখান থেকে র্যাশনালিস্ট যারা বুদ্ধিবাদী দার্শনিক, তারা দুটি সত্যে উপনীত হলেন বুদ্ধিবাদ সম্পর্কে। তারা কি বললেন? তারা বললেন যে এখান থেকে আমরা বলতে পারি বুদ্ধি হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি অপরিহার্য, এবং শুধু অপরিহার্য যে তা নয়, বুদ্ধির সাহায্যে আমরা যে জ্ঞান পাই তা কিন্তু অভিজ্ঞতার থেকে উন্নততর জ্ঞান। ঠিক আছে, সেটাই হচ্ছে দুটো থিসিস, দ্য ইন্ডিসপেন্সিবিলিটি অফ রিজন থিসিস, আর একটা কি বলছে, দ্য সুপিরিয়রিটি অফ রিজন থিসিস। আচ্ছা, এবার আমাদের অভিজ্ঞতা বুদ্ধিবাদীদের সাথে রয়েছে অভিজ্ঞতাবাদীদের আপত্তিটা কোথায়? অভিজ্ঞতাবাদীরা বলছেন যে এরকম কোনো, মানে যেহেতু বুদ্ধিবাদীরা অনেকেই বলেছেন যে আমাদের এমন কিছু নলেজের নিদর্শন দেখানো সম্ভব যেখানে আমরা দেখব সেই জ্ঞানগুলোর মধ্যে অভিজ্ঞতার কোনো চিহ্ন মাত্র নেই। তার উত্তরে বুদ্ধিবাদীরা বললেন যে আমাদের কিন্তু সমস্ত নলেজ, যে কোনো ধরনের জ্ঞানের উৎসই কিন্তু অভিজ্ঞতা। এমন নয় তারা যে ইনটিউশন মানেন না, তা কিন্তু নয়, তারাও ইনটিউশন মানেন, কিন্তু তাদের ইনটিউশন সম্পর্কে যে ধারণা সেটা সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, তারা বললেন যে তাহলে সমস্ত ধরনের জ্ঞানের উৎস কিন্তু হচ্ছে অভিজ্ঞতা। এবং র্যাশনালিস্টরা এই যে অভিজ্ঞতাবাদীদের এই যে স্টেটমেন্টটা, এটা প্রধানত দুটো উপায়ে খণ্ডন করে। সেটা একটা কি, তারা একটা জিনিস তারা প্রথম দেখানোর চেষ্টা করেন হচ্ছে আমাদের যে জ্ঞানের উৎস সম্পর্কে যে সমস্ত মানে হ্যাঁ, আমাদের কিছু কিছু জ্ঞান এবং কিছু কিছু ধারণার উৎস আমরা অভিজ্ঞতা দিয়ে ব্যাখ্যা করতে পারি না, এবং আরেকটা কি, বুদ্ধির সাহায্যে, মানে আমরা অভিজ্ঞতালব্ধ যে জ্ঞান, সেই বুদ্ধি আমাদের বহির্জগৎ সম্পর্কে এমন কিছু অতিরিক্ত ইনফরমেশন দেয় যেটা কিন্তু আমরা অভিজ্ঞতার সাহায্যে পাই না। তার মানে এই যে আমরা প্রথম যে থিসিসটা এই যে আমরা যেখানে পড়লাম যে রিজন ইজ সুপিরিয়ার, ঠিক আছে, তাহলে অভিজ্ঞতার থেকে সুপিরিয়ার কেন? এমনকি অভিজ্ঞতালব্ধ যে জ্ঞান সেখানেও কিন্তু বুদ্ধি কিছু আমাদের উন্নততর বা কিছু অ্যাডিশনাল ইনফরমেশন প্রদান করে যেটা অভিজ্ঞতা থেকে পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা সরাসরি ডেকার্টের আলোচনায় চলে আসি। আমরা দেখব ডেকার্ট কিভাবে বুদ্ধিবাদের এই যে দুটো আমরা অ্যাজাম্পশন নিলাম যে আমরা কিছু সোর্স অফ নলেজ দেখব যেখানে অভিজ্ঞতার কোনো মাত্র, মানে যেটা অভিজ্ঞতা লব্ধ নয়, যেখানে অভিজ্ঞতার কোনো কন্টেন্টই নেই, এবং সেকেন্ড প্রেমিসটা কি দেখব, যে সেখানে আমরা দেখব বুদ্ধি কিভাবে অভিজ্ঞতা লব্ধ কোনো জ্ঞানের ক্ষেত্রে অতিরিক্ত কিছু ইনফরমেশন দেয়। ঠিক আছে, আচ্ছা, এবার জ্ঞান বলতে ডেকার্ট কি বোঝেন? ডেকার্টের মতে জ্ঞান বলতে উনি মনে করেন পারফেক্ট নলেজ, যেটা সবসময় সত্য, মানে যে কোনো ধরনের জ্ঞানকেই, মানে জ্ঞান মিথ্যা হতে পারে না। ঠিক আছে, ডেকার্টের কাছে জ্ঞান হলো সবসময় সত্য।
এবং ডেকার্তের প্রাথমিক উদ্দেশ্যটা কি ছিল? একটা ফাউন্ডেশন অফ নলেজ তৈরি করা, এবং সেই ফাউন্ডেশন অফ নলেজই কিন্তু আমাদের জগৎকে বোঝার জন্য সাহায্য করবে। এবং উনি বলছেন এই ফাউন্ডেশনে আমি কি কোন ধরনের জ্ঞানগুলোকে রাখবো? যে ধরনের জ্ঞান, একমাত্র যে জ্ঞানগুলো আমার কাছে স্পষ্ট, ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট, তার মানে স্পষ্টতা এবং বিবিক্ততা, যে সমস্ত জ্ঞানগুলো আমার কাছে ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট, একমাত্র সেই ধরনের নলেজগুলো দিয়ে আমি কিন্তু আমার ফাউন্ডেশন অফ যে নলেজটা সেটা তৈরি করব, অন্য কোনো কিছুকে কিন্তু আমরা নেব না। এখন দেখা যাক, আমাদের কমন সেন্সিক্যালি আমরা জানি যে অভিজ্ঞতালব্ধ যে জ্ঞানগুলোকে কিন্তু আমরা দৈনন্দিন জীবনে সব থেকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করি, মানে যেটাকে আমরা বলছি সেন্সারি নলেজ। ঠিক আছে, যে কোনো নলেজ, যেরকম আমরা যদি সকালবেলা উঠি সেখানেও আমরা মানে প্রাত্যহিক যে কাজকর্ম করছি সেখানে সেন্সারি নলেজের ভূমিকাটা কিন্তু মানে খুবই গুরুত্ব, মানে সেন্সারি নলেজের ভূমিকাটাই প্রধান হিসেবে আমরা কমন সেন্সিক্যালি সেটাই মনে করি। এখন ডেকার্ট বললেন এই যে কমন সেন্সিক্যাল যে আমার সেন্সারি বিলিভস গুলো, যেগুলো বা কমন সেন্সিক্যাল বিলিভ যেগুলো আমরা সেন্স এক্সপিরিয়েন্সের সাহায্যে পাই, তো সেগুলো তো আমাকে সবসময় মানে স্পষ্ট এবং মানে ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট আইডিয়া দেয় না। অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পারি যে আমাদের ভ্রম হয়, হ্যালুসিনেশন বা ইলিউশন হয়। ঠিক আছে, যেমন ধরো কোনো প্রাত্যহিক জীবনে আমরা দেখতে পাই একটা লাঠিকে যদি জলে ডুবিয়ে দিই তাহলে সেটা কিন্তু জলের যে জায়গাটা রয়েছে, জলের মধ্যে যখন লাঠির প্রতিচ্ছবিটা করছে তখন সেটাকে ব্যাকা দেখাচ্ছে। ঠিক আছে, এটা একটু বেন্ড হয়ে রয়েছে, কিন্তু সেটা আসলে তো তা নয়। এবং যেমন ধরো আলোর অভাবে আমরা যখন দেখছি রজ্জুতে সর্পভ্রম হচ্ছে, তাহলে এই যে অভিজ্ঞতালব্ধ যে জ্ঞান, সেটা যদি আমার কাছে ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট না হয়, সেগুলো তাতে যদি এত ভুল ভ্রান্তি থাকে, তাহলে সেই ধরনের নলেজকে কিন্তু আমরা আমাদের ফাউন্ডেশনের মধ্যে ইনক্লুড করতে পারবো না। ঠিক আছে, তাহলে উনি কি কনক্লুড করলেন এখান থেকে যে আমাদের সমস্ত অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে আমাদের ডাউট করা উচিত। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এই যে মেথড অফ ডাউটের আলোচনাটা কিন্তু মূলত রয়েছে ফার্স্ট মেডিটেশনে, এবং আমরা যদি ফার্স্ট মেডিটেশন পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে সেটা মনে হবে যেন একজন স্কেপটিক এবং একজন এম্পিরিসিস্টের মধ্যে একটা আলোচনা চলছে, যেখানে ডেকার্টকে প্রাথমিকভাবে মনে হবে উনি একজন স্কেপটিকের অবস্থানটাই নিয়েছেন। উনি স্কেপটিক নন, কিন্তু প্রথম মেডিটেশনে অ্যাটলিস্ট ওনার পজিশনটা দেখলে মনে হয় যে উনি একজন স্কেপটিক, সংশয়বাদী। ঠিক আছে, তো সেখানে যারা ধরো অভিজ্ঞতালব্ধ, যারা অভিজ্ঞতাবাদী, তারা বলছেন যে আচ্ছা এই যে আমরা প্রতি মুহূর্তে যে অভিজ্ঞতার সাহায্য নিচ্ছি এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে যে সমস্ত ধারণা জ্ঞান আমাদের আহরণ হচ্ছে, যেমন ধরো এই মুহূর্তে আমরা যেটাকে আমরা বলছি অকারেন্ট বিলিফ, হ্যাঁ, যেমন ধরো এই মুহূর্তে আমি একটা লেকচার দিচ্ছি, ঠিক আছে, বা এই মুহূর্তে আমি একটা ঘরে বসে আছি, তা এটাকেও কি আমরা ডাউট করবো? এটাকে ডাউট করার কি কারণ? এটা তো আমার কাছে যথেষ্ট ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট। তার এগেনস্টে ডেকার্ট বলছেন যে এই যে ক্লিয়ার, যে ধারণাটা তোমার এই মুহূর্তে ক্লিয়ার এবং ডিস্টিংক্ট মনে হচ্ছে, তুমি বলছো যে অকারেন্ট বিলিফ গুলোকে আমরা কোনোভাবেই ডাউট করতে পারি না, কিন্তু এমন তো হতেই পারে এই যে আমাদের যে এই মুহূর্তে যে অভিজ্ঞতাটা হচ্ছে আসলে এটা একটা স্বপ্নাবস্থা। হ্যাঁ, এবং স্বপ্নাবস্থায় আমরা যেটা দেখি সেটা তো সত্যি না, স্বপ্নাবস্থাটা তো সত্যি না। তাহলে দেখো, আমাদের যদি এই যে জাগ্রত অবস্থার মধ্যে যে বিলিফ এবং স্বপ্নাবস্থার মধ্যে যে অবস্থাটা, সেই দুটোর মধ্যে যদি আমি কোনো রকম পার্থক্য না করতে পারি, তাহলে তো আমি বলতে পারবো না আমাদের যেই যে অকারেন্ট অবস্থা, এবং যেহেতু এই দুটোর মধ্যে তফাৎ করার কোনো রকম ক্রাইটেরিয়া আমাদের মধ্যে নেই, তাহলে সেক্ষেত্রে কোনটা ড্রিম আর কোনটা আমার ওয়েকিং এক্সপিরিয়েন্স আমি তো বলতে পারছি না। তাহলে আমরা সমস্ত অভিজ্ঞতাকে ডাউট করি। এখন তারও এগেনস্টে অনেকে বলেন যে ঠিক আছে, স্বপ্নাবস্থায় আমরা যে বস্তুগুলো দেখি সেগুলোকে আমরা যদি সিম্পলিফাই করি, মানে যে কোনো ম্যাটারকে, যে কোনো জড় পদার্থকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আমরা কি দেখতে পাবো? সেগুলোকে সিম্পলিফাই করলে আলটিমেট আমরা পাবো কিছু শেপ, এক্সটেনশন, এগুলো পাবো। তাহলে সেই যে কম্পোজিট বস্তুগুলোকে আমরা যদিও বা ডাউট করতে পারি, তাহলে এই সিম্পল জিনিসগুলোকে তো আমরা ডাউট করতে পারি না। সেই জন্যই আমরা দেখি যে স্বপ্নাবস্থাতেও আমাদের দুইয়ের সঙ্গে যদি 2 যোগ করি তাহলে সেটা 4ই হয়। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে সেখানে আবার আরেকটা
সংশয় উঠে এলো আমাদের, আচ্ছা এমন কি হতে পারে আমাদের সমস্ত যে ধরনের, সেটা আমাদের গণিতের অভিজ্ঞতাই হোক, ফিজিক্সের অভিজ্ঞতাই হোক, বায়োলজি হোক বা প্রাত্যহিক জীবনে যা আমরা দেখছি, এই সমস্ত কিছুই একটা প্রতারণার বিষয়। এই সমস্ত বিষয়ে আমরা প্রতারিত হচ্ছি। তাহলে ঈশ্বর কি আমাদের প্রতারিত করছেন? সেখানে ডেকার্ট সরাসরি ঘোষণা করে দিয়েছেন যে না, ঈশ্বর কখনো প্রতারণা করতে পারেন না। যদিও এই বিষয়ে প্রথম মেডিটেশনে কোনো যুক্তি উনি দেননি, কিন্তু উনি বলেছেন যে গড ইজ এ সোর্স অফ অল গুডনেস। তাহলে ঈশ্বর কখনো প্রতারণা করতে পারেন না। এমন হতে পারে আমাদের সমস্ত রকম অভিজ্ঞতাগুলো আসলে একজন কেউ ইভিল ডেমন আছে, সে তার প্রজেকশন, সে হয়তো প্রতারিত করছে, যেটাকে আমরা হাইপারবোলিক ডাউট বলছি। ডেকার্টের এই মেথডটাকে আমরা হাইপারবোলিক ডাউট বলছি। তাহলে সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে উচিত হবে, যদি আমি কোনো ক্ষেত্রেই কোনো রকম ক্লিয়ার এবং ডিস্টিংক্ট আইডিয়া না পাই, সমস্ত কিছুকে আমরা ডাউট করব, ঠিক আছে? এরপরে যখন আমরা ডেকার্টের বিখ্যাত আর্গুমেন্ট কজিটো এরগো সুমে যাচ্ছি, মানে সেকেন্ড মেডিটেশন এটা স্টার্ট হচ্ছে, সেখানে ডেকার্ট প্রশ্ন করছেন, আচ্ছা এমন কি কোনো কিছু আছে যেটা আমি কোনোভাবেই ডাউট করতে পারি না? হ্যাঁ, তখন সেখানে উনি বলছেন যে আমার মনে হচ্ছে আমি কিন্তু আমার অস্তিত্বকে কোনোভাবেই ডাউট করতে পারি না। কারণ এই যে ডাউট করা, ডাউটিং, থিঙ্কিং, এগুলো একটা কনসিয়াস অ্যাক্টিভিটি। তাহলে এই অ্যাক্টিভিটিগুলোকে আমাকে প্রয়োগ করতে হলেও কিন্তু আমাকে অস্তিত্বশীল হতে হবে। তাহলে আমার অস্তিত্বকে কিন্তু আমি কোনোভাবেই ডাউট করতে পারছি না। তাহলে এই যে, তাহলে সেখান থেকে মানে আমাদের বিখ্যাত যেটা আমাদের স্টেটমেন্ট ডেকার্টের, যে আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, এখান থেকে উনি কি দেখালেন যে এই মুহূর্তে আমি একটা জিনিসকে ক্লিয়ারলি এবং ডিস্টিংক্টলি পারসিভ করতে পারছি, সেটা হচ্ছে আমার অস্তিত্ব। তাহলে কি হলো, এক্সিস্টেন্স অফ আইটা হয়ে গেল কি ইনডুবিটেবল। তাহলে আপাতত এই যে ডাউটের ডোমেন থেকে, মানে ধরে নাও ক্ল্যারিটি অ্যান্ড ডিস্টিংনেসকে তো আমরা একটা ফিল্টার হিসেবে ইউজ করছি, এবং ধরে নাও ডাউটটা একটা বস্তার মতো, সেই বস্তার মধ্যে সবকিছু ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তাহলে সেই বস্তা থেকে, সেই ব্যাগটা থেকে আমরা একটা জিনিস পেলাম, সেটা হচ্ছে আমার অস্তিত্ব। এই বিষয়টা আমার কাছে ভীষণ ক্লিয়ার এবং ডিস্টিংক্ট, এই বিষয়ে কোনো সংশয় থাকতে পারে না। এরপরে নেক্সট প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে আমার মধ্যে মনও আছে এবং আমার মধ্যে দেহও আছে, ঠিক আছে? তাহলে এই আমিটা কে? এই যে আত্মা, আমি বা আত্মা, ঠিক আছে? মানে আমরা তো আইকে সেলফ হিসেবেও বলা হয় কার্টেসিয়ান ট্রেন্ডে। তাহলে আই যে আত্মা, এই আত্মাকে আমরা কার সাথে আইডেন্টিফাই করবো? আত্মা কি মনের সাথে? আত্মাকে কি মন বলবো, না আত্মাকে বডি বা ম্যাটার বলবো? ঠিক আছে, আচ্ছা এই মুহূর্তে বলে নি, যেহেতু আমরা সমস্ত কিছুকে ডাউট করেছি, এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে একটাই সত্য রয়েছে এবং একটাই জিনিসকে আমরা উদ্ধার করতে পেরেছি, সেটা হচ্ছে আত্মা, ঠিক আছে? আচ্ছা, আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, এইটাই হচ্ছে আমাদের কাছে একমাত্র সত্য, যেটাকে আমরা ফাউন্ডেশন অফ নলেজে ইনক্লুড করেছি। আর কিন্তু এই মুহূর্তে ফাউন্ডেশন অফ নলেজ আর কিচ্ছু নেই। তাহলে আমরা বলছি কি এই ফাউন্ডেশন অফ নলেজে এই যে এই ডাউটিং, থিঙ্কিং, এগুলো হচ্ছে সমস্ত একটা কনসিয়াস অ্যাক্টিভিটিস, ঠিক আছে, সচেতন। এবং এই যে আত্মাটা, এটাও কিন্তু একটা সচেতন, কারণ আমি সচেতন ভাবেই কিন্তু আমার যে অস্তিত্ব সেটাকে আমি উদ্ধার করেছি। তাহলে সেখান থেকে প্রমাণ হলো আই ইজ এসেনশিয়ালি কনসিয়াস। এখন এই আইকে কেন আমরা, ডেকার্ট বললেন এই আইকে কিন্তু আমি কোনোভাবেই এবং আত্মাকে কিন্তু কোনোভাবেই আমার দেহর সঙ্গে একাত্ম করতে পারবো না, দেহর সঙ্গে আইডেন্টিক্যাল বলতে পারবো না। কারণ যে মানুষ মৃত, তার কিন্তু দেহটা তখনও থাকে, কিন্তু তার যেটা থাকে না সেটা হচ্ছে কনসিয়াসনেস, ঠিক আছে? তাহলে আমরা যেহেতু দেখেছি এর আগে আই ইজ এসেনশিয়ালি কনসিয়াস এবং কনসিয়াসনেসটা হচ্ছে মাইন্ডের এসেন্স, তাহলে সেখান থেকে এই এসেন্স কি সেটা আমরা আরেকটু পরে ভালো করে বুঝবো। কিন্তু এই মুহূর্তে এসেন্স বলতে এটা বোঝো যেটা ছাড়া, যে গুণটা ছাড়া একটা বস্তুকে কল্পনা করা যায় না। তার মানে আইকে, কনসিয়াসনেস ছাড়া কিন্তু আমরা আইকে কল্পনা করতে পারি না। তাহলে দেহর যদি এমন একটা কোনো অবস্থা থাকে যেখানে আমরা দেখছি যে দেহর মধ্যে কনসিয়াসনেস থাকছে না, তাহলে এইটা দিয়ে আমরা প্রমাণ করলাম যে তাহলে আত্মা যেটা সর্বতোভাবে কনসিয়াস, সেটা কখনোই দেহ হতে পারে না, তাহলে সেটা অবশ্যই মাইন্ড, ঠিক আছে? এবার ধরা যাক, এখন তো আমরা প্রতিষ্ঠা করলাম যে আত্মার সাথে আমাদের, আত্মাটা হলো মন,
এখন এই যে আত্মা হলো মন, এটার সাহায্যে ডেকার্তের বুদ্ধিবাদটা এখনো অব্দি এস্টাবলিশ হলো না। এখানে বুদ্ধির কি ভূমিকা, তাহলে এখানে বুদ্ধির ভূমিকাটা কি, সেইটা হচ্ছে আমাদের পরের যেটা আমরা পড়বো, সেখানে আমরা দেখবো যে সেখানে বুদ্ধির ভূমিকাটা কি হতে পারে। আচ্ছা, এই যে বুদ্ধির ভূমিকাটা কি আত্মার ক্ষেত্রে, সেখানে মানে আত্মার সঙ্গে মনের এই যে সম্পর্ক এস্টাবলিশ করার ক্ষেত্রে বুদ্ধির ভূমিকাটা কি, সেটা জানার জন্য আমাদের একটু ডেকার্তের যে রিয়েলিটির যে স্ট্রাকচারটা, সেটা আমাদের একটু জানতে হবে। সেখানে আমরা কি দেখছি যে এই রিয়েলিটিতে কিন্তু মূলত ডেকার্ত বলেন দু ধরনের সাবস্টেন্সেস রয়েছে। একটা হচ্ছে ইনফাইনাইট, যেটাকে আমরা অসীম বলছি, আর একটা হচ্ছে ফাইনাইট সাবস্টেন্সেস, সেটাকে আমরা বলছি মাইন্ড অ্যান্ড ম্যাটার। ম্যাটারটাকে বডি দিয়ে রিপ্লেস করা যাবে, ম্যাটার বডি বলতে একই জিনিসকে বোঝানো হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ফাইনাইট সাবস্টেন্সের মধ্যে রয়েছে মাইন্ড অ্যান্ড ম্যাটার, এবং মাইন্ড অ্যান্ড ম্যাটার তাদের অস্তিত্বের জন্য কিন্তু ওই ইনফাইনাইট অবজেক্টের ওপর নির্ভরশীল। হ্যাঁ, আচ্ছা, এবং ডেকার্ত বলছেন এই রিয়ালিটি মানে যেটাকে আমরা জগৎ যদি বলি, সেটাকে বোঝার উপায়টা কি, সেটাকে বোঝার উপায়টা কিন্তু হচ্ছে তার এসেন্স, মানে যেটা ছাড়া রিয়ালিটিকে আমরা ইমাজিন করতে পারবো না বা ভাবতেই পারবো না। এবং আমাদের এই ফাউন্ডেশন অফ নলেজের কিন্তু অন্যতম উদ্দেশ্যই ছিল এই রিয়ালিটিকে বোঝা। তাহলে এই যে রিয়ালিটির যে জ্ঞান, এই জগতের যে জ্ঞান, এটা কিভাবে আসে? এটা কি আমরা মাইন্ডের সাহায্যে জানতে পারি, নাকি এটা ম্যাটারের সাহায্যে জানতে পারি? এটা প্রশ্ন। তাহলে ধরে নাও আমরা বলছি এই যে আমাদের নলেজ অফ ম্যাটারটা, সরি নলেজ অফ রিয়ালিটিটা, এটা আমরা ম্যাটারের মাধ্যমে ক্যাপচার করছি, ঠিক আছে। জড়ের সাহায্যে আমরা এই যে নলেজ অফ রিয়ালিটিটা আমাদের কাছে রিভিলড হচ্ছে। প্রথম আমরা ম্যাটার শব্দের সঙ্গে পরিচিত হলাম। তাহলে ম্যাটারটা কি? ম্যাটার বলতে আমরা কি বুঝি? তাহলে ম্যাটার হচ্ছে সেটাই which occupies some space, ম্যাটারের একটা বিস্তার রয়েছে, ঠিক আছে। এবং সেটাকে আমরা আমাদের যে 5টা ইন্দ্রিয় আছে তার মাধ্যমে দেখতে পাই, ঠিক আছে। পারসেপশন মানে যে শুধুই চোখ দিয়ে দেখা তা না, কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যেও কিন্তু আমরা সেটাকে জানতে পারি, ঠিক আছে। এবং এই ম্যাটারগুলো এবং এই যে জড়গুলো, সেগুলো কিছু গুণের আধার, এবং সেখানে 2 ধরনের গুণের কথা আমরা পাচ্ছি। একটা হচ্ছে অ্যাট্রিবিউট, যেটাকে বাংলায় বিভিন্ন বইতে আমি পেয়েছি গুণ, এবং আরেকটা হচ্ছে বিকার। এবং এই অ্যাট্রিবিউটটাকে কি বলা হচ্ছে? অ্যাট্রিবিউটটা হচ্ছে এসেন্স অফ দ্য সাবস্টেন্স। এই অ্যাট্রিবিউট ছাড়া কিন্তু আমরা সেই বস্তুটাকে, সাবস্টেন্সটাকে কখনোই কনসিভ করতে পারবো না, তার ধারণাই তৈরি করতে পারবো না। এবং এই অ্যাট্রিবিউটটা কিন্তু চেঞ্জ হয় না, এটা একটা পার্মানেন্ট প্রপার্টি অফ সাবস্টেন্স। অন্যদিকে রয়েছে মোড বা বিকার, যেটা কিন্তু পার্মানেন্ট প্রপার্টি না, এটা পরিবর্তনশীল। এবং এই যে যখন আমরা জড়ের আলোচনা করছি, এখানে আমরা দেখতে পাবো, যেহেতু আমরা বললাম যে ম্যাটার হচ্ছে কালেকশন অফ প্রপার্টিস, এই যে ধরনের যে যত প্রপার্টিস রয়েছে তার মধ্যে এমন কিছু প্রপার্টি আছে যেগুলো সেই বস্তু যত রকমই তার মধ্যে পরিবর্তন হোক না কেন, সেই পার্টিকুলার প্রপার্টিটা কিন্তু একই রকম থেকে যায়, ঠিক আছে, একই রকম থেকে যায়। এবং সেটার মাধ্যমেই কিন্তু আমরা সেই বস্তুটাকে আইডেন্টিফাই করতে পারি। এখন দেখে নেওয়া যাক যে সেটা মানে ম্যাটারের ক্ষেত্রে সেটা কোন প্রপার্টির কথা, এমন কোন প্রপার্টি আছে যেটা সমস্ত পরিবর্তনের মধ্যেও অপরিবর্তনীয় থেকে যায়। ডেকার্ত এক্ষেত্রে একটা মোমের উদাহরণ নিয়েছেন। মোমটা যখন কঠিন অবস্থায় থাকে তখন তার মধ্যে কিছু প্রপার্টি থাকে, যেমন তার একটা কালার রয়েছে, এক্সটেনশন রয়েছে, শেপ, কালার, গন্ধ, সমস্ত কিছু রয়েছে কঠিন অবস্থায়। কিন্তু যেই মুহূর্তে সেটাকে আমরা গলিয়ে দিলাম, তখন আমরা দেখতে পাচ্ছি এই যে মোমটার যে কালার ছিল, মানে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যে সমস্ত গুণাবলীর, মোমের যে সমস্ত গুণাবলীর সাথে পরিচিত হয়েছিলাম, সেই সমস্ত গুণগুলোকে কিন্তু আমরা আর পাচ্ছি না, সেগুলো সব পরিবর্তিত হয়ে গেছে, সেগুলো সব চেঞ্জ হয়ে গেছে বা সেগুলো নেই। কিন্তু এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে প্রাপ্ত যে গুণাবলীগুলো, সেগুলো আমরা দেখতে না পেলেও সেই মোমটা কিন্তু একটা
তার একটা কিন্তু একটা বিস্তার থাকবে, সেই বিস্তারটা কিন্তু নষ্ট হয়নি, তার কিন্তু এক্সটেনশনটা অপরিবর্তিতই রয়ে গেছে। এবং এই এক্সটেনশনের মাধ্যমে কিন্তু আমরা দেখছি যে সেই মনটাই রয়েছে, তার হয়তো রূপের কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু সেই মনটাকে মানে এই এক্সটেনশনের মাধ্যমে কিন্তু আমরা সেই মনটাকে আইডেন্টিফাই করছি। এখন এই যে তার মানে তাহলে কি রয়ে গেল, এই গুণটাই একমাত্র অপরিবর্তিত রয়েছে সমস্ত গুণাবলীর মধ্যে। তাহলে এটাকে আমরা কি বলবো, এক্সটেনশনটাকে আমরা কি বলবো, এক্সটেনশনটাকে আমরা এসেন্স অফ ম্যাটার। তাহলে একটা প্রশ্ন আসে, তাহলে এই যে এক্সটেনশন অফ ম্যাটার, এটাকে কি আমরা সেন্স অর্গানের সাহায্যে জানলাম? ডেকার্ট বলবেন না। এই যে কারণটা হলো এটাই যে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে, পাঁচটা ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যে সমস্ত গুণাবলীর সাথে পরিচিত হয়েছিলাম সেই গুণগুলো কিন্তু আর নেই। দেখো কালারটা আমরা চোখের সাহায্যে জেনেছি, সেই কালার নষ্ট হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তার যে গন্ধটা চলে গেছে, শেপটাও নষ্ট হয়ে গেছে। তাহলে পাঁচটা ইন্দ্রিয়ের এবং কঠিন অবস্থাটাও আর নেই, সেটা লিকুইড হয়ে গেছে। তাহলে পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেগুলো পেলাম সেগুলো কিন্তু আর নেই, শুধু তার এক্সটেনশনটা রয়ে গেছে। এবং ডেকার্ট বলছেন এই যে ম্যাটারের যে এসেন্সটা জানার জন্য আমাদের কিন্তু পাঁচটা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা বস্তুর যে আসপেক্টটার সাথে পরিচিত হই, সেটা হলো অ্যাপিয়ারেন্স বা অবভাস, সেইটাকে শুধু দেখলে হবে, তাকে অতিক্রম করে আমাদের দেখতে হবে যে তার কোন প্রপার্টিটা আছে। আচ্ছা, এখানে প্রশ্ন, তাই জন্য ডেকার্ট বলেন আমরা যখন কোনো বস্তুর সাথে পরিচিত হই এবং কোনো বস্তুকে যখন দেখি, সেটা কিন্তু শুধুই একটা মিয়ার সেন্স পারসেপশন না, সেখানে আমাদের কিসের ভূমিকাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো বিশ্লেষণ। ঠিক আছে, যেটাকে উনি বলছেন ইন্সপেকশন বা অ্যানালিসিস। তাহলে এই পারসেপশনটাকে উনি বলেন ইন্সপেকশন অফ মাইন্ড। এই যে আমাদের যে বিশ্লেষণাত্মক ক্ষমতা, যেটা সাহায্যে আমরা একটা বস্তুকে বুঝি, বস্তুকে আইডেন্টিফাই করছি, চিনতে পারছি, সেটা কিন্তু আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের যে ক্ষমতা সেখান থেকে আসে না, সেটা সেই বিশ্লেষণাত্মক ক্ষমতাটা কার থাকে, সেটা থাকে মনের। সেই জন্য আমরা বলছি কি যে এই অ্যানালিসিসটা কিসের সাহায্যে আসে, এই অ্যানালিসিসটা কিন্তু আসে রিজনিং, এই অ্যানালিসিসটা আসলে একটা রিজনিং, এবং রিজনিংটা কোথায় থাকে, যেটাকে আমরা বলছি ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং, এই ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিংটা থাকে হচ্ছে মনে। ঠিক আছে, এবং এই যে অ্যানালিসিসটা কিন্তু একটা কনসিয়াস অ্যাক্টিভিটি। এবং আর আমরা আরেকটা কি একটু আগে পড়েছি, সেটা হচ্ছে মনের এসেন্সটাই হচ্ছে কনসিয়াসনেস। তাহলে মাইন্ডের সাহায্যে কিন্তু আমরা ক্লিয়ারলি এবং ডিস্টিংক্টলি ম্যাটারের যে এসেন্স সেটা জানতে পারলাম। তাহলে ম্যাটারের নিজস্ব এসেন্সটাই মনের ওপর নির্ভরশীল। কারণটা কি, তার কারণ বুদ্ধির সাহায্যে অ্যানালিসিস করে আমরা জানলাম যে কোন প্রপার্টিটা, মানে বুদ্ধির সাহায্যে অ্যানালিসিস করে আমরা জানলাম যে ম্যাটারের এসেন্সটা কি। ঠিক আছে, তাহলে আমরা ফিরে যাই, আমাদের বুদ্ধিবাদীদের একটা মত কি ছিল, যে বুদ্ধিবাদীরা বলেছিলেন যে সুপিরিয়রিটি অফ রিজনের ক্লেমে ওনারা কি বলেছিলেন, সেখানে ওনারা বলেছেন যে বুদ্ধি কিন্তু আমাদের অভিজ্ঞতালব্ধ যে জ্ঞান, সেখানে আমাদের উন্নততর কিছু তথ্য দেয়, অভিজ্ঞতালব্ধ জ্ঞানের ক্ষেত্রেও কিছু উন্নততর তথ্য বা অতিরিক্ত কিছু তথ্য দেয়। তাহলে আমরা অভিজ্ঞতা থেকে যে জ্ঞান, বস্তুর যে মানে ম্যাটারের যে গুণগুলোর সাথে পরিচিত হয়েছিলাম, তার সাথে বুদ্ধির সাহায্যে আমরা একটা অতিরিক্ত তথ্য উপনীত হলাম যে ম্যাটারের ওই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে প্রাপ্ত গুণগুলো ছাড়াও আরেকটি গুণ আছে, সেটা হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা দেখলাম যে ডেকার্টের এই আর্গুমেন্টটা কিভাবে বুদ্ধিবাদীদের, মানে ডেকার্ট এই আর্গুমেন্টের সাহায্যে কি করে বুদ্ধিবাদকে প্রতিষ্ঠা করলেন। আচ্ছা, তাহলে এটা একটা পয়েন্ট গেল। আচ্ছা, এখন কথাটা হচ্ছে, আমরা তো বলেছি ডেকার্ট কিন্তু আসলেই সংশয়বাদী নন, উনি বুদ্ধিবাদী। তা ওনার বুদ্ধিবাদ তো এখনো অব্দি উনি শুধুমাত্র ওনার নিজের অস্তিত্বকেই প্রতিষ্ঠা করতে পেরেছেন এবং শুধুমাত্র আইটাকেই আমরা জানি যে উনি উদ্ধার করেছেন। তাহলে এই যে মানে আমাদের এখনো অব্দি ফাউন্ডেশন অফ নলেজে শুধুমাত্র আই থিঙ্ক দেয়ারফর আই এম এইটুকু রয়েছে। কিন্তু ডেকার্ট বলছেন যে দেখো, যে এটা ঠিক যে আমি এখনো এই তথ্যটা সম্পর্কেই এখন অব্দি নিশ্চিত, কিন্তু তাছাড়াও আমি কিন্তু আরো কিছু, মানে তাছাড়া
আমার কাছে কিছু ধারণা রয়েছে, আর কিচ্ছু নেই, এই আইটা রয়েছে, আর কিছু ধারণা আমি রিসিভ করছি, এবং আমি দেখতে পাচ্ছি এই ধারণাগুলো কিন্তু আমার ইচ্ছা নির্ভর নয়। মানে আমি চাই বা না চাই, প্রতিনিয়ত আমি কিছু ধারণা আমার মধ্যে তৈরি হচ্ছে, এবং আমার মনে হচ্ছে সেই ধারণাগুলো আমার মন থেকে অতিরিক্ত একটা কোনো কিছু যে আছে, কোনো কিছু দ্বারা কজড হচ্ছে, এবং সেই কারণটা কিন্তু আমার মন থেকে ভিন্ন কোনো একটা জিনিস। তো সেই ভিন্ন জিনিসটা কি, তার সাহায্যে কি আমরা এটা বলতে পারি সেই ভিন্ন জিনিসটা কি? সেটাই আমি এখন মানে সেই ভিন্ন জিনিসটার সাহায্যে আমি কি দেহ আছে এই তত্ত্বটা এস্টাবলিশ করতে পারবো? সেই ভিন্ন জিনিসটা কি আমাকে আসলেই বলছে যে না, মন ছাড়াও তোমাকে দেহকে স্বীকার করতে হবে? আচ্ছা, এটার জন্য আমরা দেখিনি ডেকার্ট কি বলছেন। ডেকার্ট বলছেন আমি আমার ধারণাগুলোকে বিশ্লেষণ করে যেটা পাই, আমি 3 ধরনের ধারণা পাচ্ছি। একটা হচ্ছে ফ্যাক্টিশিয়াস আইডিয়াস, যেমন যেটাকে আমরা বলছি আর্টিফিশিয়াল আইডিয়া, যেটা আমরা তৈরি করছি, যেটাকে কৃত্রিম ধারণা বলা হচ্ছে, যেমন সিলভার মাউন্টেন, সান্টা ক্লজ, পেগাসাস, সেগুলো। আর একটা হচ্ছে কি অ্যাডভেন্টিটিয়াস ধারণা, যেটাকে বলা হচ্ছে আগন্তুক ধারণা। এই অ্যাডভেন্টিটিয়াস ধারণাটাকে আমরা বলছি সেন্সারি, যেটা অভিজ্ঞতা লব্ধ। মানে মানে এই মুহূর্তে আমার চোখের সামনে ল্যাপটপ আছে, তাহলে আমি আমার মধ্যে একটা ল্যাপটপের ধারণা তৈরি হচ্ছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ইনেট আইডিয়াস। ইনেট আইডিয়াস গুলোকে সহজাত ধারণা, তার মানে এগুলো কৃত্রিম ধারণা, কৃত্রিম ধারণাও নয়, আবার এগুলো আগন্তুক ধারণা নয়, উপরের দুটো ধারণা থেকে ভিন্ন একটা ধারণা। এই মুহূর্তে আমরা ইনেট আইডিয়াসটা একটু সরিয়ে রাখছি, আমরা এই মুহূর্তে কনসেন্ট্রেট করব আমাদের অ্যাডভেন্টিটিয়াস আইডিয়াস। তাহলে আমরা বলেছি কি এই আইডিয়াগুলো সোর্সটা কি? হ্যাঁ, কারণ কৃত্রিম ধারণাটা তো আমি নিজেই তৈরি করতে পারি, কৃত্রিম ধারণাগুলো আমি নিজেই ফ্যাব্রিকেট করে নিতে পারি, কিন্তু এই অ্যাডভেন্টিটিয়াস ধারণাগুলো কিন্তু সেন্সারি, এটাকে কিন্তু আমি তৈরি করতে পারছি না। কেন তৈরি করতে পারছি না? কারণ এটা কিন্তু আমার ইচ্ছাধীন নয়। মানে এই মুহূর্তে আমি চাইলেই আমার মানে যদি গ্রীষ্মকালে কেউ মনে করে চোখ বন্ধ করলে তার গ্রীষ্মের অনুভূতি থাকবে না, তা কিন্তু সম্ভব না। তাকে তাপের অনুভূতি কিন্তু নিতেই হবে। তার মানে এই যে তাপটা নিশ্চয়ই কোনো কিছু থেকে উৎপন্ন হচ্ছে, তার মানে উৎপন্ন হচ্ছে মানে কি তার একটা নিশ্চয়ই অস্তিত্ব আছে। অনস্তিত্বশীল কোনো বিষয় থেকে তো, অনস্তিত্বশীল কোনো কিছু তো কোনো কিছুকে কজ করতে পারে না। অনস্তিত্বশীল কোনো কারণ থেকে কোনো কার্য উৎপাদন হতে পারে না। তার মানে এই কারণটা অবশ্যই অস্তিত্বশীল একটা কারণ, অস্তিত্বশীল। তাহলে আমাকে এখন দেখতে হবে এই যে অ্যাডভেন্টিটিয়াস যে আইডিয়াস, তার সোর্সটা কি। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নি, এটা একটু খুব সংক্ষেপে আমি বলে দিচ্ছি, কারণ এটার একটা ভাস্ট আলোচনা রয়েছে, যেটা সময়ের মানে টাইম কনস্ট্যান্টের জন্য এতটা আলোচনা করা সম্ভব না। ডেকার্ট এই আইডিয়ার দুটো সত্তা স্বীকার করেন। সত্তা বলতে আমরা রিয়ালিটিটাকে আমরা সত্তা বলছি। হ্যাঁ, মানে কখনো আমরা রিয়ালিটি কথাটা জগৎ অর্থেও ব্যবহার করছি, আবার কখনো এই রিয়ালিটি কথাটা আমরা কিন্তু সত্তা অর্থেও ব্যবহার করছি। আসলে সেই সত্তাতেই সবকিছু পর্যবসিত হয়। যাই হোক, এই 2 ধরনের রিয়ালিটি বলছি, একটা ফর্মাল রিয়ালিটি আর একটা কি হচ্ছে অবজেক্টিভ রিয়ালিটি। এখন অবধি আমাদের ধারণাটাই আমার কাছে আছে, তাহলে ধারণারই 2 ধরনের রিয়ালিটি বলছি। তাহলে ফর্মাল রিয়ালিটিটা কি? ফর্মাল রিয়ালিটি হচ্ছে যেটা দ্বারা আমার ধারণাটা কজড হচ্ছে, তারপরে সেই কারণটা। যেমন ধরো আইডিয়া অফ সান, আমার মধ্যে যদি আইডিয়া অফ সান হয়, বা আইডিয়া অফ বার্ড হয়, বা আইডিয়া অফ বই হয়, তাহলে সেটা কিসের দ্বারা কজড হচ্ছে? সেই বইটার দ্বারা। তাহলে সেই বইটার একটা সত্তা রয়েছে, সেটাকে আমরা বলছি ফর্মাল রিয়ালিটি। অন্যদিকে অবজেক্টিভ রিয়ালিটিটা কি? অবজেক্টিভ রিয়ালিটিটা হচ্ছে তোমার সেই ধরনের সত্তা যেটা হচ্ছে মানে আমাদের ধারণার নিজস্ব একটা সত্তা আছে, ঠিক আছে। মানে আমি যখন একটা বই সম্পর্কে বা একটা মানে কোনো গাছ সম্পর্কে আমি চিন্তা করছি, তার মানে তার একটা ধারণা রয়েছে এবং তার একটা নিজস্ব সত্তা রয়েছে, সেটাকে আমরা বলছি অবজেক্টিভ রিয়ালিটি। এই অবজেক্টিভ রিয়ালিটির কিন্তু যে মানে অবজেক্টিভ রিয়ালিটির অ্যাকচুয়ালি সেটা এক্সিস্টেন্ট হতেও পারে, তার ফর্মাল রিয়ালিটি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। মানে সেটা একটা কোনো অনস্তিত্বশীল বিষয় হতে পারে। যেমন ধরো শার্লক হোমস বলে এমন একটা মানে
কাল্পনিক চরিত্র, এর কিন্তু বাস্তব কোনো অস্তিত্ব নেই। তাহলে অবজেক্টিভ কিন্তু তার একটা প্রতিচ্ছবি আমাদের মনে গড়ে ওঠে। এই যে প্রতিচ্ছবিটারও কিন্তু একটা সত্তা আছে। এবং ডেকার্টের ফিলসফিতে আমরা দেখি একমাত্র আইডিয়ারই কিন্তু এই ফর্মাল রিয়ালিটি এবং অবজেক্টিভ রিয়ালিটি দুটোই থাকে। কেন এই কথাটা বললাম? তার কারণ আইডিয়াগুলো যেখানে যেমন ধরো এই যে আমরা কাল্পনিক চরিত্র বললাম, তাহলে কাল্পনিক চরিত্রটার কোনো বাস্তব অস্তিত্ব নেই। একটা আইডিয়া থেকে আমার আরেকটা আইডিয়া জেনারেটেড হয়েছে। যেমন সিলভার মাউন্টেন, সিলভারের একটা ধারণা আছে, মাউন্টেনের একটা ধারণা আছে, সেই দুটো ধারণাকে একসঙ্গে নিয়ে তার মানে একটা ধারণা থেকে আরেকটা ধারণা তৈরি করেছি। তাই জন্য বলছি কখনো কখনো একটা আইডিয়া শুধুমাত্র অবজেক্টিভ রিয়ালিটিও থাকতে পারে, আবার ফর্মাল রিয়ালিটিও থাকতে পারে। তার কারণ যেমন আমার কাছে গাছের ধারণা, একটা গাছ দেখে আমার সেই গাছের ধারণাটা হয়েছে, তার মানে সেই গাছটাও অস্তিত্বশীল, তার একটা সত্তা আছে। আবার আমার ধারণাটা যখন মনে তৈরি হয়েছে তারও একটা সত্তা আছে। এবং আরেকটা বিষয় যে এই যে সব কোনো বিষয়ের সসীমতা এবং অসীমতা কিন্তু নির্ধারণ হয় তাতে কতটা পরিমাণ সত্তা আছে। যাই হোক, এই আলোচনাটা আমরা যাব না, এটা জাস্ট ইনফর্ম করে রাখার জন্য। আচ্ছা, এখন প্রশ্ন হলো, আমরা আগেই বলেছি যে আমাদের মধ্যে এমন কিছু ধারণা আছে যেগুলো হওয়া থেকে, যেগুলো মানে আমাদের কন্ট্রোলে নেই, আমাদের হাতে নেই। মানে সেই ধারণাগুলো আমরা চাইলেই আমরা মনে করি যে সেই ধারণাগুলো আমরা রিসিভ করব না, বা সেই ধারণাগুলো হওয়া থেকে মানে হওয়াটা আটকানো যায় না। ঠিক আছে, যেমন বললাম তাপের যে ধারণাটা, এটা আমাদের মধ্যে হবেই, মানে আমরা চাইলেই তাপের ধারণাটা থেকে বেরোতে পারবো না। বা আমি যদি এখন এসি ঘরে বসে থাকি, এসিটাকে চিল্ড করে দিই, তাহলে আমার ঠান্ডার অনুভূতি হবেই। তাহলে আমরা তো বলছি আমরা শুধুমাত্র আমি আছি বা আমার মন আছে সেটা জানলাম, এগুলো কোত্থেকে আসছে? হ্যাঁ, কারণ আমরা বলছি এগুলো মন ভিন্ন কোনো কিছু দ্বারা কজড হচ্ছে। তাহলে এগুলো আসছে কোত্থেকে, সেইটা এবার আমাদের জানতে হবে। আচ্ছা, এবার বলি, ডেকার্ট বলছেন এই যে মানে মন ভিন্ন অন্য যে ধারণাগুলো আমরা বহির জগৎ থেকে পাচ্ছি, এই ধারণাগুলো কিন্তু অবস্কিউর। হ্যাঁ, কারণ আমরা আগেই বলেছি যে ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং আমাদের যে ধারণাগুলো দেয় সেটা কিন্তু ক্লিয়ার অ্যান্ড ডিস্টিংক্ট। ঠিক আছে, কিন্তু ফ্যাকাল্টি অফ সেই জন্য ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং এর সাহায্যে তো আমি কোনো মানে অবস্কিউর ধারণা পেতে পারি না, তাই না? তাহলে এই ধারণাগুলো আমাদের কোন ফ্যাকাল্টি থেকে আসছে? সেই জন্য উনি বললেন আমাদের ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং ছাড়াও আমাদের ফ্যাকাল্টি অফ ইমাজিনেশন বলে আরেকটা ফ্যাকাল্টিও কিন্তু রয়েছে। এবং এই ফ্যাকাল্টি অফ ইমাজিনেশনের সাহায্যে আমরা কিছু অবস্কিউর আইডিয়া পাই। হ্যাঁ, এবং যেহেতু ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং আমাদের মনে থাকে এবং আমরা যে সমস্ত ধারণাগুলো, যে সমস্ত সেন্সেশনগুলো বহির্জগৎ থেকে রিসিভ করছি সেগুলো হচ্ছে অবস্কিউর, তাহলে ফ্যাকাল্টি অফ ইমাজিনেশনটা কখনোই মানে কখনোই মনে থাকতে পারে না। এটা ইট কান্ট বি লোকেটেড ইন আওয়ার মাইন্ড। ঠিক আছে, তাহলে এটা মন ভিন্ন কোনো কিছুর সাথে আমাদের রিলেট করছে, মন ভিন্ন কোনো কিছুর সঙ্গে আমাদের যুক্ত করছে। তাহলে মন ভিন্ন আমাদের কি আছে? দেহ। ঠিক আছে, কারণ হ্যাঁ, মন ভিন্ন যেটা রয়েছে সেটা দেহ। এবং আরেকটা কথা ডেকার্ট বলেন, এটা 6 মেডিটেশনে উনি ওনার বডির অস্তিত্ব স্বীকার করেছেন। আরেকটা সেটা হলো যে আমরা এই আইডিয়াগুলো যেগুলো আমাদের ফ্যাকাল্টি অফ ইমাজিনেশনে পাচ্ছি, কারণ ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং এর সাহায্যে আমরা যে সমস্ত ধারণাগুলো পাই সেগুলো কিন্তু স্পন্টেনিয়াস, সেগুলো স্বতঃস্ফূর্ত। যেমন ধরো আমি যখন আমার অস্তিত্বটা আমি আবিষ্কার করলাম, আমায় কিন্তু কোনো কষ্ট করতে হলো না, অ্যাকর্ডিং টু ডেকার্ট। হ্যাঁ, কারণ এটা এই জন্য কষ্ট করতে হয়নি, এটা এতটাই স্বতঃস্ফূর্ত যে এটা ছাড়া, আত্মার ধারণা ছাড়া আমি আমার অস্তিত্বই কল্পনা করতে পারছি না। ঠিক আছে, তাই জন্য উনি বলছেন যে ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং কিন্তু স্পন্টেনিয়াসলি কোনো একটা জিনিসকে রিভিল করে, কিন্তু ফ্যাকাল্টি অফ ইমাজিনেশন কিন্তু স্পন্টেনিয়াসলি কোনো একটা জিনিসকে রিভিল করতে পারে না, সেখানে একটা প্রচেষ্টার প্রয়োজন। ঠিক আছে, এবং আমরা দেখছি যতই আমরা বলি না কেন যে আমাদের দেহ আছে, আমি নিজেকে দেহ ছাড়া হিসেবেও কল্পনা করতে পারি। যদি আমার একটা লিম্স না থাকে, আমার যদি হাতটা না থাকে, আমার পাটা না থাকে, তাহলেও আমি আমার অস্তিত্বকে কল্পনা করতে পারি। কিন্তু মন ছাড়া কিন্তু আমি আমার অস্তিত্বকে কোনোভাবেই কল্পনা করতে পারছি না।
এটাও যেমন আছে, আবার এটাও ঠিক। এই যে আমরা বলছি যে আমি মন ভিন্ন যে সমস্ত ধারণাগুলো বহির্জগৎ থেকে রিসিভ করছি, সেগুলো হওয়া থেকে আমরা আটকাতে পারছি না। তার মানে তারও এক ধরনের ভিভিডনেস আছে, ঠিক আছে? তার ভিভিডনেস আছে মানে সেগুলো নিশ্চয়ই কোনো অস্তিত্বশীল কোনো কিছু দ্বারাই কজড হচ্ছে, অস্তিত্বশীল কোনো কারণ দ্বারাই এই কার্য মানে এখানে ধারণাটা, সেই ধারণাটা তৈরি হচ্ছে আমার মনে। তাহলে সেটা যদি মন না হয়, সেটা মন ভিন্ন অন্য একটা কিছু, সেটা হলো বডি। তাহলে এইভাবে ডেকার্ট কি করলেন, ম্যাটারের অস্তিত্ব বা বডির অস্তিত্বটাও কিন্তু উনি প্রুফ করলেন। আচ্ছা, প্রুফ তো করলেন, তাহলে এটার সঙ্গে আমরা ডেকার্ট যে বুদ্ধিবাদের যে আমাদের প্রথম যে দুটো অ্যাজাম্পশন ছিল, সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার সুপিরিয়রিটি অফ রিজন, আর একটা হচ্ছে যে যেখানে আমরা বলছি যে রিজন একটা মানে রিজনের ভূমিকাটা অপরিহার্য। দেখো এখানেও আমরা দেখছি যে রিজন ছাড়া কিন্তু আমরা কিন্তু আসলেই যেহেতু আমরা বলছি যে বডিকে আমরা কিন্তু মানে যেভাবে আমরা মনকে প্রত্যক্ষ করতে পারি সেইভাবে কিন্তু আমরা দেহকে প্রত্যক্ষ করতে পারছি না। তাহলে এই ধারণাটা অবস্কিওর। তাহলে এটাও কিন্তু আমাদের বুদ্ধির সাহায্যে আমরা বিশ্লেষণ করে আমরা একটা সত্যে উপনীত হয়েছি যে আমাদের বডি আছে। হ্যাঁ, এবং আরেকটা, তাহলে এখানে আমাদের বুদ্ধি যে অপরিহার্য এবং বুদ্ধি নিজের দেহকে জানার জন্য বুদ্ধি অপরিহার্য, সেইটা প্রমাণিত হলো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা আমাদের ডেকার্টের থিওরি অফ এরারের ক্ষেত্রে আমরা দেখি, সেটা হচ্ছে যে উনি বলছেন যে এই যে সেন্সেশন গুলোর জন্যই আমরা মোস্টলি আমরা কিছু মানে সেন্সেশন গুলো হচ্ছে আমাদের ভ্রমের একটা কারণ, কিন্তু তা সত্ত্বেও আমাদের মধ্যে ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যেটার কারণে আমরা আমাদের যে ভুলগুলোকে যেটা অ্যাপ্লাই করে যেটা প্রয়োগ করে আমরা আমাদের ভুলগুলোকে সংশোধন করে নিতে পারি, ঠিক আছে? তাহলে সেই জন্য উনি বলছেন যে আমার অস্তিত্ব বোঝার জন্য আমার বডির প্রয়োজন নেই, কিন্তু যেটার প্রয়োজন আছে সেটা হচ্ছে মনের। হ্যাঁ, তাহলে এটার সাহায্যে আমরা কি প্রমাণ করলাম যে আমাদের এই যে অভিজ্ঞতা লব্ধ যে জগৎ, তার থেকেও আমাদের বুদ্ধির সাহায্যে আমরা বুদ্ধি আমাদের কিছু অতিরিক্ত তথ্য দেয়। আমরা অভিজ্ঞতা লব্ধ যে সমস্ত তথ্যগুলো পাচ্ছি সেটাকে আবার আমাদের ভ্যালিডেট করার জন্য আমাদের বুদ্ধির প্রয়োজন হচ্ছে। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ডেকার্ট কিন্তু দেহকেও মানলেন, কিন্তু অথচ বুদ্ধিবাদটা কিন্তু বজায় রাখলেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। কোন প্রশ্ন থাকলে করতে পারি? হ্যাঁ, প্রথমে বলি যে ডক্টর প্রিয়াঙ্কা দে আমাদের অনারেবল স্পিকার আজকে অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে এবং স্টুডেন্টদের মতন করে, যাতে করে বোঝা যায় প্রত্যেকটা এসেনশিয়াল পয়েন্টস এবং থটস, তার সাথে সাথে যা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টস যেটা ডেকার্টসের ফিলসফিতে অ্যাজ আ র্যাশনালিস্ট ফিলসফার তিনি বোঝাবার চেষ্টা করেছেন, সেগুলো ভীষণ সুন্দরভাবে সরল সহজ ভাষায় তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন। আমাদের স্পিকার ম্যাডাম তিনি বুঝিয়েছেন। আমি এই অনলাইন স্পেশাল লেকচারের কোয়েশ্চেন রাউন্ড ওপেন করব, বাট তার আগে আমি শুধু 2-3 লাইন বলতে চাই, যেটা আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স ডিপার্টমেন্ট অফ ফিলসফি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ যেটাতে ইউনানিমাসলি আমরা ডিসাইড করেছিলাম, সেটা আজকে সার্থক। কারণ আমরা ঠিক এই রকমই কিছু চেয়েছিলাম। স্পেশালি আমাদের ফার্স্ট সেমের নতুন যে আমাদের সিলেবাস আছে এনইপি, সেগুলোর মধ্যে যেভাবে আমরা পড়ি বা বোঝানোর চেষ্টা করি, সেখানে কিন্তু এই ধরনের একটা স্পেশাল লেকচার স্টুডেন্টসদের হেল্প করবে। এবং 4th সেমিস্টার বা 6th সেমিস্টার, কারণ কারেন্টলি আমরা এখন ইভেন্ট সেমিস্টার নিয়েই আছি, আমরা ইভেন্ট সেমিস্টার রানিং, 4th এবং 6th সেমিস্টার স্টুডেন্টসদের এটা একটা ভেরি ভেরি নাইস অ্যান্ড এক্সক্লুসিভ রিক্যাপ হয়েছে বলে আমাদের
বিশ্বাস। এবং এখানে একটা কথা শুধু অ্যাড করে দেওয়া যে ফিলসফি যখন আমরা চর্চা করি, দর্শন যখন আমরা চর্চা করি, তখন কিন্তু যে কোনো ফিলসফার, তার নাম ভিন্ন ভিন্ন হতে পারে, তাদের থিওরি ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমাদের উদ্দেশ্য, ফিলসফার্সদের উদ্দেশ্য কিন্তু কি না, একটা অবজেক্টকে, অবজেক্ট অফ দ্য ওয়ার্ল্ড, তাকে ডিফাইন করা, তাকে বোঝা, তার সম্পূর্ণ ব্যাপ্তিতে বোঝা। এবং শুধু তাই নয়, অবজেক্ট বলে নয়, এখানে স্পেসিফিক্যালি ম্যাটার অ্যান্ড মাইন্ড, এই রিলেশনশিপ বা সেলফ অ্যান্ড দ্য ম্যাটার, এর রিলেশনশিপ কি করে হবে, ওয়ার্ল্ডকে কি করে আমরা আইডেন্টিফাই করব, অবজেক্টে তার মধ্যে তার অস্তিত্ব কিভাবে আছে সেখানে কিভাবে আইডেন্টিফাই করব, হাউ মাচ আই অ্যাম ম্যাটার অ্যান্ড টু হোয়াট এক্সটেন্ট আই ক্যান এক্সপ্লোর মাই সেলফ, এগুলোতে কিন্তু যে কোনো ফিলসফির একটা লাইন অফ থট থাকে। ঠিক একইভাবে র্যাশনালিস্টদেরও সেই রকম ছিল, যেটা আমরা এতক্ষণ ধরে শুনেছি। নাও আই ওপেন দ্য ফ্লোর ফর ডিসকাশন অ্যান্ড ফর কোয়েশ্চেন, স্পেশালি স্টুডেন্টসরা বা ফ্যাকাল্টি মেম্বার্স যারা জয়েন করেছেন ইত্যাদি, তারাও করতে পারেন প্রশ্ন, কোনো অসুবিধা নেই, যে কোনো কেউ প্রশ্ন করতে পারো। ছেলে মেয়েরা, হ্যালো, যে প্রশ্ন করবে একটু প্লিজ নিজের নাম এবং সেমিস্টার বলবে, মানে স্টুডেন্টসদের বলছি। হ্যালো, হ্যাঁ, তোমরা নির্ভয় প্রশ্ন করতে পারো, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং তোমাদের জন্যই কিন্তু লেকচারটা করা হয়েছে, মানে এই পুরোটা অ্যারেঞ্জ করা হয়েছে। এবং আমরা বুঝি যে আমাদের তো সময়ের একটা মানে অপরিসর একটা সময় থাকে, তার মধ্যে সমস্ত কিছু আমাদের সবসময় এক্সপ্লেন করার ইচ্ছে থাকলেও হয় না। তো আজকে যখন এই লেকচারটা তোমাদের জন্যই হয়েছে, তো তোমরা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো। আমার মনে হয় ম্যাডাম আপনার প্রেজেন্টেশনটা যদি অফ করে দেন তাহলে ফুল স্ক্রিনটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, ঠিক আছে। স্টুডেন্টসদের বলছি, সিক্স সেমিস্টার, প্রশ্ন আছে। হ্যাঁ বলো, একজন করে বলো। হ্যাঁ, রিয়া বলো। আমি রিয়া অধিকারী, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ফিলোসফি অনার্সের 6th সেমিস্টার স্টুডেন্ট। আচ্ছা, হ্যাঁ বলো। আমার প্রশ্ন একটু ক্যামেরাটা অন করা যাবে জাস্ট ফর আ সেকেন্ড? আমি করছি। আমি জানি নেটের সমস্যা হয় আসলে ছেলে মেয়েদের। হ্যাঁ হ্যাঁ বলো। আমার প্রশ্ন হচ্ছে যে জড় বস্তুর বিস্তৃতিতে যেগুলোর পরিবর্তন হচ্ছে না, সেগুলো কি সংশয়ের ঊর্ধ্বে কিছু? যেমন ধরুন আমি আমার আত্মাকে সংশয় করতে পারি না, সেরকম কিছু? না, জড় বস্তুর বিস্তৃতিতে পরিবর্তন হচ্ছে না। জড় বস্তুগুলো হচ্ছে মানে একটা জড় বস্তু বা একাধিক জড় বস্তুগুলো, মানে আমরা যেহেতু অনেকগুলো কালেকশন অফ অবজেক্টসকে তো ম্যাটার বলি, তাহলে ম্যাটারের ক্ষেত্রে আমরা বলছি কি ম্যাটার হলো কি একটা কালেকশনের আধার, কালেকশন অফ প্রপার্টিজ, ঠিক আছে? তার মধ্যে কিছু গুণ রয়েছে যেটাকে আমরা বলছি মোডস, যেগুলো পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, এবং তার আরেকটা গুণকে আমরা বলছি কি অ্যাট্রিবিউট, যেটা অপরিবর্তিতই থাকে। এবং অনেক পরিবর্তনের মধ্যেও এটা অপরিবর্তিত। আচ্ছা, এখানে তুমি কি এটা বলতে চাইছো যে এক্সটেনশনটা ডাউটের ঊর্ধ্বে কি না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, অবশ্যই, কারণ উনি বলবেন যে এক্সটেনশনটাকে আমি ক্লিয়ারলি এবং ডিস্টিংক্টলি পারসিভ করেছি, এবং যেটাই আমি ক্লিয়ারলি এন্ড ডিস্টিংক্টলি পারসিভ করি সেটাই কিন্তু ডাউটের ঊর্ধ্বে, এবং সেটাকেই আমি আমার ফাউন্ডেশন অফ নলেজে অ্যাড করে দেবো, রেখে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। নেক্সট শাসকি বোধহয় অন করেছিল অডিও। হ্যাঁ শাসকি, একটুখানি ভিডিওটা অন করা যাবে? জাস্ট আ সেকেন্ড, একবারের জন্য প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ, বলো। আমার নাম সুফি সরেন,
সেকেন্ড সেমিস্টারের ছাত্রী। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল যে আমরা যখন ঘুমাই তখন কি আমরা নিজেদের সংশয় করতে পারি? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন যে আমরা যখন ঘুমাই তখন আমরা নিজেদের সংশয় করতে পারি কিনা। হ্যাঁ, দেখো এখানে একটা উত্তর এইভাবে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে যে ডেকার্ট কিন্তু যখন এই ডেকার্টের থিসিসটা উনি ডেভেলপ করেন তখন কিন্তু সাবকনশিয়াস মাইন্ডের ধারণাটা ছিল না, তখন এই মাইন্ডের দুটো অবস্থা ছিল, আনকনশিয়াস বা কনশিয়াস। হ্যাঁ, এখন ধরে নেওয়া যেতে পারে ড্রিমিংকেও কিন্তু তাহলে উনি এক ধরনের, উনি যদি বলেন যে ড্রিমে কিছু জিনিস আমরা দেখি তাহলে উনি বলবেন ড্রিমটা আমাদের ড্রিমের অবস্থাটা আমাদের মিথ্যা হলেও সেখানেও এক ধরনের অ্যাক্টিভিটি হয়, সেটা কি কোন ধরনের অ্যাক্টিভিটি সেটা কিন্তু ডেকার্ট পরিষ্কার বলেন। ঠিক আছে, তাহলে এটা একটা অবজেকশন ডেকার্টের এগেনস্টে দেওয়া যেতে পারে যে হয়তো স্বপ্ন অবস্থাটা যদি একেবারেই মিথ্যে হয় তাহলে তো সেখানে কি আমি অনস্তিত্বশীল হয়ে যাই, কিন্তু না, ডেকার্ট এখানে একটা কথা বলেছেন, অনস্তিত্বশীল হয় না, কিন্তু আমরা একটা জিনিস বুঝি, সেটা একদম ষষ্ঠ মানে 6th মেডিটেশনের এন্ডে উনি বলেছেন যে এই যে ড্রিমের, আমরা যে প্রথম মেডিটেশনে কি বললাম যে স্বপ্নাবস্থার সঙ্গে আমাদের অপারেন্ট যে বিলিফটা, যেটা প্রাত্যহিক যে আমাদের জাগ্রত অবস্থার মধ্যে আমরা কোনোভাবে ডিস্টিংগুইশ করতে পারি না, তফাৎ করতে পারি না, কিন্তু উনি 6th মেডিটেশনে গিয়ে বললেন যে না, আমরা পারি। আমরা স্বপ্নাবস্থায় যেগুলো দেখি সেগুলো খুব ইনকনসিস্টেন্ট, সেগুলোর মধ্যে কিন্তু যোগসূত্র বিভিন্ন মানে বিভিন্ন অভিজ্ঞতাগুলোর মধ্যে যোগসূত্র খুব কম। ঠিক আছে, তাহলে সেই দিক থেকে দেখতে গেলে ডেকার্ট বলবেন যে স্বপ্নাবস্থায় আমরা কিন্তু অনস্তিত্বশীল নই। যদি অনস্তিত্বশীলই হতাম তাহলে এই যে ড্রিমিং এক্সপিরিয়েন্সের গুলো ক্যাটেগরিক্যালি কিরকম সেটাও কিন্তু আমরা বলতে পারতাম না। ভালো প্রশ্নটা তোমার। থ্যাংক ইউ শাসকি। নেক্সট আর কেউ কিছু বলবে? ছেলে মেয়েরা, হ্যালো, হ্যালো, সোমনাথ বাবু আপনি আছেন? স্যার, আপনি যদি কিছু আপনার থটস, কিছু পারসেপশন কিছু আমাদের সাথে শেয়ার করতেন, কেননা আমরা জানি যে ফিজিক্স আর ফিলসফির একটা খুব আত্মিক বন্ধন আছে, তো আপনার যদি কিছু বক্তব্য থাকতো এসবের। হ্যালো, কিছু আমি একটা মেসেজ আচ্ছা, বোধহয় কোনোভাবে স্যার বলতে পারছেন না বা কিছু। ঠিক আছে, অন্য কোনো স্টুডেন্ট কেউ কিছু বলবে? আমরা একটু জাস্ট, ওরা হয়তো ভাবছে বা হ্যাঁ, হ্যালো শাসকি বা রিয়া, তোমাদের কি অন্য কিছু প্রশ্ন আছে? না হলে আমাদের মোটামুটি সময় শেষ, তাও আমরা তোমাদের জন্য যেহেতু করেছি সেই জন্য জিজ্ঞাসা করছি। হ্যাঁ ম্যাম, আমার আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি বলছি, বলো। বলছি, ক্যান আই আইডেন্টিটি মাই সেলফ অর আপ নাও উইথ মাই ফেলিয়ার? উইদাউট এনি ফেলিয়ার। আচ্ছা, তুমি কি সেলফকে, হ্যাঁ, ডেকার্টের কাছে কিন্তু বলবেন সেলফটা কিন্তু একটা খুব, মানে এই যে সেলফের যে আইডেন্টিফিকেশন, মানে আত্মার অস্তিত্বটা কিন্তু ওনার কাছে একদমই ইন্ডিভিজুয়াল, তাহলে এখানে ফেলিয়ারের প্রশ্নই আসছে না। ঠিক আছে,
হ্যাঁ রিয়া তুমি বুঝতে পেরেছো তো ম্যামের পয়েন্টটা? নিশ্চয়ই রিয়া বুঝতে পেরেছে। রিয়া কিন্তু 6th সেমিস্টারে, কিন্তু রিয়া ইজ ভেরি ইনকুইজিটিভ এন্ড প্রবাবলি ফার্স্ট সেমিস্টারের মেমোরিটা যায়নি এখনো। না ভালো প্রশ্নগুলোর মানে বেশ ভালো দুটো প্রশ্ন কিন্তু আমি পেয়েছি। হ্যাঁ থ্যাংক ইউ। মানে তোমরা প্রশ্ন করলে আমরাও এনরিচড হই, আমরাও আবার করে, কারণ পড়ানোটা মানে এক পেশে হলে ভালো লাগে না, সেখানে প্রশ্ন এলে আমরাও নিজেরা আবার জিনিসটা নিয়ে ভাবি। ঠিক ঠিক একেবারে আমি একদম একমত ম্যাডামের সাথে। এবং আমরা যেহেতু আমাদের 4:30 পর্যন্ত সময় ছিল, আমাদের ম্যাম একেবারে সময়ের মধ্যে শেষ করেছেন। ছেলেমেয়েরাও তোমরা যে একটা কনভারসেশন, একটা পারসেপশনের আদান প্রদানে তোমরা যে এনগেজড হলে, তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস টু এভরিওয়ান অ্যান্ড দ্যাট ইউ হ্যাভ পার্টিসিপেটেড। তোমাদের একটা ফিডব্যাক লিঙ্ক দেওয়া হবে পরে, সেটা আমরা দেব, যার জন্য তোমরা একটু ওটা তোমাদের সাবমিট করতে হবে। দ্যাট ইজ আ ডিফারেন্ট পার্ট। বাট দেন since the special lecture has come to an end but on a virtual mode, আমরা নিশ্চয়ই চাইবো ম্যাডামকে একদম ফিজিক্যাল মোডে, আমি খুব চেষ্টা করব যাতে করে ম্যাম ফিজিক্যাল মোডে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে আসেন এবং আমাদের সকলের সাথে একসাথে বসে আমরা একেবারে আলোচনা করি। আমরা 5 জন ফ্যাকাল্টি মেম্বার এখানে আছি, আমাদের প্রিন্সিপাল স্যার আছেন, যিনি অসম্ভব রকমের একজন উৎসাহী মানুষ। তার মানে উৎসাহ এবং উদ্দীপনা না থাকলে আমরা কোনো কাজই করতে পারতাম না। ফলত তিনি তার গুড উইশেস সব সময় আমাদের সাথে শেয়ার করেন এবং সব সময় আমাদের সাথে পাশে থাকেন, উৎসাহ দেন। ফলত আমি মনে করি যে প্রিয়াঙ্কা ম্যাডাম আমাদের কাছে নিশ্চয়ই আসবেন। ম্যাম আপনার একটু শেডিউলের মধ্যে যদি অল্প সময় আপনি একটু বার করতে পারেন তাহলে খুব ভালো হতো। পরে নিশ্চয়ই আমাদের দেখা হবে ফিজিক্যাল মোডে। আমার জন্য একটা অপরচুনিটি, মানে আমারও সবার সাথে দেখা হলে ভালো লাগবে। হ্যাঁ ভীষণ, আমরাও ভীষণ চাইছি। তবে আমি এই লাস্ট ফ্যাগ এন্ডে এসে আই উড লাইক টু থ্যাংক all faculty members, the full team of DGC, because somehow people have helped us to a certain not to a certain extent but to a great extent. Why? Because I am here in my college. A few are there for the network, a few are there for some other administrative works and things. So I thank all faculty members of Durgapur Government College, and particularly and specially to our principal, Dr. Debnath Palit, and the whole team of Department of Philosophy, Durgapur Government College. We express our hearty thanks to Priyanka Madam, Dr. Priyanka De, for giving her valuable time and spending such a vivid and such an interactive session. So thank you, Madam. For now, it is over. So thank you all. Thank you. আমি এখানে শেষ করলাম।